তো আমরা আজকে শুরু করব হচ্ছে ফ্রম দ্য 46 পেজ। ওকে, দেখো একটা সেকেন্ড, আমি আমার বোর্ডটাকে আনি। আচ্ছা, আমার বোর্ডটা কি দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে যে ক্লাস 9 লিখে রাখছি আমি। জি ভাইয়া যাচ্ছে। আচ্ছা, তোমার সামনে কি বই আছে? জি ভাইয়া আছে। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে আহ, আমি আমার পড়ানোর স্টাইলটা তোমাকে বলি। প্রথমে হচ্ছে আমরা বইয়ের মধ্যকার যে কন্টেন্ট গুলো আছে, যে টপিক গুলো আছে, আমরা হচ্ছে ওই বইটাকে মেন ধরে আগাবো। অর্থাৎ আমরা বইয়ের কনসেপ্ট গুলো শিখবো, আর সেই কনসেপ্ট অনুযায়ী আমরা ম্যাথ প্র্যাকটিস করব। ঠিক আছে, তো তুমি তোমার বইয়ের 46 পেজ নাম্বারটা খোলো। আচ্ছা ভাইয়া বের আশা করছি। করি আচ্ছা, আশা করি তুমি বের করছো। তো এখন আমরা হচ্ছে তুমি দেখো এখানে ধারা লেখা আছে। হ্যাঁ, তো আমরা এই টপিকটা থেকে শুরু করব। ধারা। আচ্ছা, তোমরা হয়তো যেহেতু আগে পড়ছো, তার মানে তোমরা অনুক্রম এই বিষয়টার সাথে পরিচিত, ঠিক না? তো অনুক্রমটা কি ছিল? অনুক্রমটা ছিল হচ্ছে আমরা কয়েকটা সংখ্যা নিছিলাম। ধরো 1, 2, 3, 4, এভাবে আমরা কয়েকটা সংখ্যা নিলাম। তো এগুলাকে আমরা যদি এভাবে কমা কমা দিয়ে একটা সুনির্দিষ্ট পার্থক্য বা অনুপাত আকারে আমরা লিখতাম, তখন আমরা তাকে বলতাম হচ্ছে অনুক্রম। তো এই অনুক্রমেরই একটা আপডেটেড ভার্সন হচ্ছে ধারা। অর্থাৎ আমরা যদি এটা একটা স্বাভাবিক সংখ্যার অনুক্রম বিবেচনা করি, জাস্ট আমরা এই সংখ্যাগুলোর মাঝখানে যদি যোগ অর্থাৎ প্লাস চিহ্নগুলা ইউজ করি, তবে এটা হচ্ছে ধারা। তার মানে ধারা কি? ধারা হচ্ছে, তুমি খেয়াল করো, তুমি কিন্তু এখানে প্লাস চিহ্ন দিয়া এই অনুক্রমগুলাকে সমষ্টি আকারে প্রকাশ করছো, ঠিক না? তার মানে অনুক্রমের সমষ্টিটাকেই আমরা বলছি ধারা। যদি আমরা একদম শর্টলি বলতে চাই, তার মানে ধারা মানে হচ্ছে অনুক্রমের সমষ্টি। তুমি কি আমার লেখা দেখতেছো? আজকে প্রথম জি ক্লাস তো ভাইয়া। তাই। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে আমার যেহেতু মানে আমি নতুন বা তোমাদের প্রথম ক্লাস, সো আমার কথা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, কিংবা ধরো যে তুমি একটা টপিক বুঝতেছো না, অবশ্যই আমাকে সাথে সাথে কোশ্চেন করবা, হ্যাঁ? আমি ওটা ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। তার মানে অনুক্রমের সমষ্টিটাই হচ্ছে আসলে ধারা, ঠিক না? তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো প্রায় দেখি যে এখানে শুধুই কেবল যোগ চিহ্ন ইউজ করতেছে না, তাও আমরা তাকে ধারা বলতেছি। যেমন কথার কথা, আমরা যদি এভাবে চিন্তা করি, ধরো হচ্ছে 10 - 15 -20 -25, এভাবে। তো এখন প্রশ্ন হইতে পারে যে ভাইয়া, আপনি একটু আগে বললেন যে অনুক্রমের সমষ্টি হচ্ছে ধারা। তো সমষ্টি বলতে তো অ্যাকচুয়ালি আমরা বুঝি উই হ্যাভ টু ইউজ প্লাস, অর্থাৎ আমাদের যোগ চিহ্ন ইউজ করতে হবে। তাহলে এইখানে তো আমরা নেগেটিভ তথা বিয়োগ চিহ্ন ইউজ করলাম। তাহলে এইটাকে কি আমরা ধারা বলতে পারি? অবশ্যই আমরা ধারা বলতে পারি। কেমনে? আসলে এইটাও হচ্ছে ওই প্লাস চিহ্ন দিয়েই লেখা যায়। কিভাবে? ধরো আমি যদি এটাকে এভাবে লিখতাম, 10 যোগ -15 যোগ -20 যোগ -25, কোনো ভুল হইতো? হইতো না কিন্তু। সেম জিনিসই কিন্তু আমরা লিখছি। এই যে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মানে আমরা একটা জিনিসকেই একটু ঘুরাই লিখলাম। তো এইখানে কিন্তু আমরা কি ইউজ করছি? প্লাস চিহ্ন, ঠিক না? তার মানে আমরা এই যে বললাম অনুক্রমের সমষ্টি হচ্ছে ধারা, এই কথাটা কিন্তু আমরা যখন প্লাস চিহ্ন ইউজ করতেছি যেভাবে মানে তখনও সঠিক হচ্ছে। আবার যখন আমরা নেগেটিভ বা বিয়োগ চিহ্ন ইউজ করতেছি, তখন এই কথাটা সঠিক হচ্ছে। ঠিক আছে, এই কারণে দেখো তোমার বইয়ের মধ্যে বলা আছে অনুক্রমের পদগুলো পরপর যোগাকারে লিখলেই দ্বারা পাওয়া যায়, ঠিক না? তোমার বইয়ের মধ্যে কিন্তু এই কথাটা লেখা আছে। তার মানে অনুক্রমের সমষ্টি
বা অনুক্রমের পদগুলা যদি আমরা এভাবে ক্রমান্বয়ে প্লাস বা যোগ চিহ্ন দিয়ে দিয়ে লিখি, তবে সেটাই হচ্ছে ধারা। তো আমরা কখনো মাইনাস চিহ্ন দেখে কিন্তু আবার কনফিউজড হবো না যে আসলে মাইনাস চিহ্ন যদি থাকে বা নেগেটিভ চিহ্ন যদি থাকে তাহলে সেটা কি ধারা হয় কিনা। অবশ্যই ধারা। কিভাবে? জাস্ট আমরা এই ফর্মে লিখলেই এটা বুঝতে পারি। তা আশা করি ধারার কনসেপ্টটা আমরা বুঝছি। ওকে, তো এখন আমরা আহ একটু এই ধারাগুলা নিয়ে, তো আমরা এখন তুমি দেখো তোমার বইয়ের মধ্যে দুইটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণ 1 আর হচ্ছে উদাহরণ 2। উদাহরণ 1 এর মধ্যে বলা আছে, দেখো এভাবে একটা ধারা দেওয়া আছে, 3 + 3 + 3 + ডট ডট ডট। আরেকটা উদাহরণে দেওয়া আছে 1 + 2 +, লেখা দেখা যাচ্ছে তো নাকি? লেখা দেখা যায়? তুমি কি আমার লেখা দেখতে পাচ্ছ? ভাইয়া স্ক্রিন দেখা যায় না। আচ্ছা দাঁড়াও, আমি আবার হচ্ছে দেখো। তো তোমার বইয়ের মধ্যে দুইটা উদাহরণ দেওয়া আছে, 3 + 3 + 3 + 3, এইভাবে একটা ধারা দেওয়া আছে। আচ্ছা, এখানে কি তুমি দেখো এই যে ধারার পদগুলা কি সেম সেম না? কোনো চেঞ্জ আছে? তার মানে কিন্তু ধারার যেই পদগুলা ধ্রুব পদ। ধ্রুব মানে হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ কোনো চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তার মানে প্রথম যে উদাহরণটা দেওয়া আছে এটা হচ্ছে ধ্রুব সংখ্যার ধারা। তো আমরা 2 নাম্বার ধারাটার দিকে তাকাই। 1 2 3 4 ডট ডট ডট। আচ্ছা, একটু খেয়াল করো তো, এইগুলা কি স্বাভাবিক সংখ্যা না? 1 2 3 4 5 6 7 8। তার মানে এই ধারাটা কি? এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ধারা। তার মানে আমরা প্রতিনিয়ত আমরা অনেক ধরনের ধারা দেখব। কখনো দেখবো যে ধারাগুলা স্বাভাবিক সংখ্যা না হয়েও এরকমও তো হইতে পারতো, ধরো একটা হচ্ছে 2, এর পরের পদটা হচ্ছে 4, এর পরের পদটা হচ্ছে ধরো হচ্ছে 8, এইভাবে। ঠিক না? তো এইটা কেমনে হইলো? দেখো, এই 2, এই 2 এর তুমি স্কোয়ার করো, স্কোয়ার মানে হচ্ছে বর্গ করা, তাহলে হচ্ছে আমরা 4 পাবো। আবার আমরা এই 2 যদি কিউব করি আমরা হচ্ছে 8 পাবো। তার মানে আমরা কিন্তু অনেক রকমের ধারা দেখতে পাচ্ছি। প্রথমে দেখলাম হচ্ছে এখানে প্রত্যেকটা পদই সেম সেম, সো এটার প্রথম পদ যা, দ্বিতীয় পদ তা, তৃতীয় পদ ঠিক একই, অর্থাৎ এটা হচ্ছে একটা ধ্রুব পদের ধারা। আবার আমরা দেখলাম দ্বিতীয় ধারাটা হচ্ছে 1 2 3 4, অর্থাৎ একটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার দ্বারা। আর আমি যেই আরেকটা তোমাকে ধারা দেখাইলাম এটা হচ্ছে আমরা যদি প্রথম পদটাকে যদি 1 পাওয়ার দিই তাহলে হচ্ছে মানে প্রথম পদটা পাচ্ছি। তারপরে হচ্ছে প্রথম পদটাকে যদি বর্গ করি দ্বিতীয় পদটা পাচ্ছি। প্রথম পদটাকে যদি আমরা ঘন করি বা কিউব করি তৃতীয় পদটা পাচ্ছি। তার মানে আমরা অনেক রকমের ধারা দেখতে পাচ্ছি। ঠিক না? তো আমরা এখন দেখব এই যে ধারাগুলা, এই ধারাগুলার দুইটা বৈশিষ্ট্য আছে। কেমনে? খেয়াল করো, আমি যদি এই সেম ধারাটাই তোমাকে বলি 1 2 3 4 5 6, আমি যদি তোমাকে বলি এই ধারাটার পদ সংখ্যা কত, তুমি কি বলতে পারবা? কখনোই না। কারণ এই ধারাটা তো শেষই হচ্ছে না। ঠিক না? মানে এই ধারাটা হচ্ছে অসীম পর্যন্ত, সে চলতেই আছে। তার মানে আমরা যেই ধারার কোনো শেষ নেই, অর্থাৎ যেই ধারার পদ সংখ্যা সুনির্দিষ্ট নয়, সেই ধারাকে আমরা বলবো বলবো হচ্ছে অসীম ধারা। তুমি কি বুঝতে পারতেছো বা শুনতেছো? হ্যালো? জি ভাইয়া বুঝতেছি। ওকে, তাহলে এই ধারাটা হচ্ছে অসীম ধারা। কেন অসীম ধারা? কারণ হচ্ছে এই ধারাটার পদ সংখ্যাটা সুনির্দিষ্ট নয়। তুমি কখনোই বলতে পারবা না যে আসলে এই ধারাটার কয়টা পদ। কিন্তু সেম আমি যদি এভাবে বলতে চাই, ধরো হচ্ছে 1, আচ্ছা আমি অন্য একটা কালার নেই, 1 2 3, এরপর হচ্ছে আমি মাঝে ডট ডট দিয়ে এখানে লিখলাম হচ্ছে ধরো 100।
এখন আমি যদি তোমাকে সেম কোশ্চেনটাই করি, ক্যান ইউ সে দা নাম্বার অফ পদ, মানে এই ধারাটার কয়টা পদ আছে, তুমি কিন্তু এখন ঠিকই বলতে পারবা যে ভাইয়া যেহেতু এখানে 100 পর্যন্ত আছে, তার মানে আমি যদি এভাবে গুনে 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 100 পর্যন্ত যাই, তাইলে কিন্তু আমরা বলতে পারি এটার মধ্যে 100টা পদ সংখ্যা আছে। মানে এইটার পদ সংখ্যাগুলো সুনির্দিষ্ট, আমি গণনা করে বলে দিতে পারছি, এই তো। তার মানে এই ধারাটা হচ্ছে অসীম ধারা, সরি সসীম ধারা, সসীম, ঠিক আছে। মানে হচ্ছে আমরা এই ধারাটার পদ সংখ্যাটাকে গণতে পারছি, তাহলে এটা হচ্ছে সসীম ধারা। তো সসীম ধারা আর অসীম ধারা আমরা কিসের উপর বেসিস করে বলি? কোনো একটা ধারার পদ সংখ্যা গণনা করা যায় কিনা, যদি যায় অর্থাৎ সুনির্দিষ্ট পদ সংখ্যা থাকলে তাকে আমরা বলবো হচ্ছে সসীম ধারা। আর যদি সুনির্দিষ্ট পদ সংখ্যা না থাকে, অর্থাৎ আমি যদি পদ সংখ্যা গণনা করতে না পারি, তবে তার নাম হচ্ছে অসীম ধারা, ঠিক আছে। তো এইটা তো হচ্ছে আমরা পদ সংখ্যা গণনা করা যায় কি যায় না তার উপর বেসিস করে দুইটা ভাগ করে ফেললাম, একটা হচ্ছে অসীম ধারা আর একটা হচ্ছে সসীম ধারা। তো এখন দেখো তোমাদের পেজ নং 47-এ একদম উপরে একটা বক্সের মধ্যে বলা আছে দুটি সসীম এবং দুটি অসীম ধারার উদাহরণ দাও। তো আমি তো তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই দিলাম, তো তুমি কি করবা, তুমি আরেকটা উদাহরণ নিজের মতো করে চিন্তা করবা, চিন্তা করে ওইটা আমাকে দেখাইবা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা নেক্সটে যাই। ভাইয়া কত পেজ বললেন? 47। পেয়েছো? হ্যালো তুবা, তুমি কি পেয়েছো? তুবা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? জি ভাইয়া। তুমি কি পেজ নাম্বার পেয়েছো? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। এখন দেখো আমরা হচ্ছে অনেক ধারাগুলাকে কয়েকভাবে বর্ণনা করলাম, অর্থাৎ তার পদ সংখ্যার উপর ভিত্তি করে। এইবার আমরা ধারাগুলোর কিছু বৈশিষ্ট্য খেয়াল করব। বৈশিষ্ট্য বলতে মানে একটু আগে যেমন আমি বললাম না যে ধারাগুলোর মধ্যে দেখা যাচ্ছে সবগুলো ধারার পদ সেম, তার মানে ওইটা হচ্ছে ধ্রুব সংখ্যার দ্বারা। আবার দেখলাম যে এটা একটা ক্রমিক নাম্বার অনুসারে যাচ্ছে, 1 2 3 4 5 6, তার মানে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার দ্বারা। তো এইরকম ভাবে আমরা কিছু সুনির্দিষ্ট বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা ধারাকে দুই ভাগে ভাগ করব আপাতত। তো একটা হচ্ছে সমান্তর দ্বারা, আরেকটা হচ্ছে গুণোত্তর দ্বারা। সমান্তর ধারা, আরেকটা হচ্ছে গুণোত্তর দ্বারা। তো আমরা এখন এই সমান্তর ধারাটা কি এটা একটু ব্যাখ্যা করব। দেখো তোমাকে আমি একটা উদাহরণের সাহায্যে দেখাই, খেয়াল করিও। ধরো আমাদের একটা ধারা হচ্ছে 5, দেন হচ্ছে 10, তারপরে হচ্ছে 15, এরপরে হচ্ছে ধরো 20, এরপরে হচ্ছে ধরো 25, এরপরে আমি ডট ডট দিয়ে দিলাম। আচ্ছা তুমি আগে কনফার্ম করো তো এই ধারাটা কি সসীম দ্বারা নাকি অসীম দ্বারা, একটু বলো, একটু রেসপন্স করো, বলতে পারো? এই যে এতক্ষণ আমি তোমাকে বুঝাইলাম। অসীম ধারা। হ্যাঁ অসীম দ্বারা, কেন কেন, কারণটা বলো। তো গণনা করে শেষ করা যাবে না। আচ্ছা, তার মানে আমরা এতটুকু বুঝলাম এই ধারাটা হচ্ছে একটা অসীম ধারা। এখন আমি যদি দেখি এই ধারাটার প্রথম পদ হচ্ছে 5, ঠিক না, দ্বিতীয় পদ হচ্ছে 10, এভাবে তৃতীয় পদ, চতুর্থ পদ, আমরা এভাবে যাচ্ছি। ওকে, তো আমরা আমরা যখন একটা ধারা নিয়ে কাজ করব, আমরা এই ধারাটার তিনটা পয়েন্টের দিকে ফোকাস করব। প্রথম দেখব যে এই ধারাটার প্রথম পদটা কত আছে,
তো আমি লিখে নিই যে এই ধারাটার প্রথম পদ হচ্ছে, প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করব, ঠিক আছে, এ। ওকে, তো প্রথম পদ হচ্ছে এ, তো এ মানে কত, 5। আচ্ছা, এই ধারাটার দ্বিতীয় পদ কত আছে, 10। তো দ্বিতীয় পদটাকে আর আমরা ওইভাবে বলতেছি না যে আসলে কি দ্বারা ডিনোট করলাম, আমরা জাস্ট বললাম যে দ্বিতীয় পদটা হচ্ছে 10। আচ্ছা, একটু খেয়াল করো, এই যে 5 আর 10-এর ডিফারেন্স কত, 5। এই 15 আর 10 এটার ডিফারেন্স কত, 5। 20 আর 15 5। এই দুইটা 5। তার মানে আমি দেখতেছি আমার যেই ধারাটা এখানে দেওয়া আছে, ধারাগুলোর পরপর দুইটা পদের পার্থক্য হচ্ছে 5। অর্থাৎ এখানে পার্থক্য বলতে আমরা বলবো হচ্ছে সাধারণ অন্তর। তার মানে এই ধারাটির সাধারণ অন্তর হচ্ছে 5। তো কোনো একটি ধারার সাধারণ অন্তর যদি সব ক্ষেত্রে সমান সমান হয়, তবে সেটাকে আমরা বলবো হচ্ছে সমান্তর ধারা। তার মানে সমান্তর ধারা কি, সমান্তর ধারা হচ্ছে যে ধারার পদগুলো সমান্তর অনুক্রম মেনে চলে, অর্থাৎ সমান্তর অনুক্রমের পরপর দুটি পদের পার্থক্য কি হয়, সমান হয়, তবেই আমরা তাকে বলবো হচ্ছে সমান্তর ধারা। তো আসলেই তো আমরা এই ধারাটার মধ্যে কি দেখতেছি, যে পরপর প্রত্যেক মানে পরপর দুটি পদের পার্থক্য সব ক্ষেত্রেই 5 5 5 5 5, অর্থাৎ এটা হচ্ছে একটা সমান্তর ধারা। ওকে, তো আমি হচ্ছে একটু এবার তোমাদেরকে এই পার্থক্যটা দেখাই এখানে। তার মানে সাধারণ অন্তর কত, সাধারণ অন্তর, অন্তর মানে হচ্ছে ডিফারেন্স, সো আমরা এটাকে ডি দ্বারা প্রকাশ করব, ডি। সেটা আমরা কেমনে বের করলাম, খুবই সিম্পল ভাবে বের করলাম। আমরা কি করলাম, আমরা যদি দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করি, ব্যাপারটা হচ্ছে আমরা যেই পদ নিয়ে আলাপ করতেছি সেই পদের আগের পদটাকে বিয়োগ করলেই আমরা হচ্ছে সাধারণ অন্তরটাকে পেয়ে যাব। তুমি যদি চিন্তা করো আমি এই দুইটা পদ নিয়ে কাজ করব, তাহলে হচ্ছে তুমি 5 পাবা। আবার তুমি যদি চিন্তা করো না আমি হচ্ছে এই দুইটা পদ নিয়ে কাজ করব, তাও তুমি 25 থেকে 20 বিয়োগ করো, সেই 5ই পাবা। তার মানে ব্যাপারটা হচ্ছে আমরা কোনো একটি ধারার একটা পদ এবং তার আগের পদের ডিফারেন্সটা বের করলেই তার সাধারণ অন্তরকে পাবো। তার মানে সাধারণ অন্তরের সূত্রটা হচ্ছে, যদি আমরা এই দুইটা পদ নিয়ে কাজ করি তাহলে হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। আমি যদি এই পদটাকে নিয়ে কাজ করি তাহলে এটা হচ্ছে 4 নাম্বার পদ, তাহলে 4 পদ চতুর্থ পদ মাইনাস হচ্ছে তৃতীয় পদ। আমি যদি বলি না পঞ্চম পদ থেকে আমি চতুর্থ পদ বিয়োগ করব, একই কথা। তার মানে ব্যাপারটা হচ্ছে সাধারণ অন্তর বের করব হচ্ছে একটি পদ থেকে তার পূর্ববর্তী পদের বিয়োগফল এর মাধ্যমে। তার মানে হচ্ছে 10 মাইনাস হচ্ছে 5, 10 মাইনাস হচ্ছে 5। আশা করি এতটুকু আলাপ আমরা বুঝতে পারছি। ওকে, তো এখন তোমাকে যদি কেউ বলে যে এই যে ধারাটা আছে, তোমাকে বলা হলো এখানে প্রথম পদ কত, তুমি তো দেখেই বলে দিতে পারতেছো যে এটা হচ্ছে 5। দ্বিতীয় পদ কত, তুমি খুব সিম্পলি বলে দিতে পারছো 10। তৃতীয় পদ 15, চতুর্থ পদ 20। বাট আমি পঞ্চম পদ পর্যন্ত তুমি এখানে দেখতে পাচ্ছ। কিন্তু আমি যদি তোমাকে এখন বলি তোমার কাছে যে ধারাটা দেওয়া আছে, হ্যাঁ, এই ধারাটার 100তম পদ কত, তাও তুমি প্রথমে যদি ম্যানুয়ালি চিন্তা করো, মানে হচ্ছে কোনো সূত্র বা তুমি এখনো জানো না ধারাটা সম্পর্কে, তুমি চিন্তা করো যেহেতু পাস করে বাড়তেছে, সেভাবে পাস করে বাড়াতে 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 তুমি 100 পর্যন্ত যাবা, ঠিক না? তার মানে এটা কিন্তু আসলে খুব কষ্টসাধ্য। তো ম্যাথমেটিক্স কি করছে, তোমাকে খুব সুন্দর একটা সূত্র বা একটা ট্রিক্স দিছে। যে ট্রিক্সটা আমরা এখন শিখবো বা যে সূত্রটা আমরা এখন শিখবো, সেই সূত্রটার সাহায্যে হচ্ছে তোমাকে এরকম সমান্তর ধারা যদি সে হয়, অর্থাৎ তুমি যদি দেখো ও তোমার কাছে যে ধারাটা দেওয়া আছে তার প্রত্যেকটা পদের পার্থক্য সমান, তার মানে তো তুমি কনফার্ম যে সমান্তর ধারা। দেন তুমি হচ্ছে সূত্রটা অ্যাপ্লাই করবা, আর সেই সূত্রটার মাধ্যমে হচ্ছে তোমাকে যেই তম পদই বের করতে বলুক না কেন, তুমি ঠিক সেই তম পদের মানটা কিন্তু বের করে ফেলতে পারবে। তো সেইটাই হচ্ছে আমরা এখন দেখবো। ওকে, শুরু করি আমরা। আমি নেক্সট পেজে যাই। দেখো, একটু খেয়াল করো তো, আমি আবার সেম ধারাটাই লিখতেছি। ধরো 5, 10, 15, 20, 25, এই তো। আচ্ছা, এখন
তুমি খেয়াল করো তোমার যে প্রথম পদটা আছে সেই প্রথম পদের সাথে তুমি যদি সাধারণ অন্তরটা যোগ করো, সাধারণ অন্তরটা যোগ করা মানে কি, সাধারণ অন্তর তো ছিল 5, তাইলে কিন্তু তুমি নেক্সট পদটা পাচ্ছ। তার মানে 5 যোগ 5, এই তো। এবার তোমার দ্বিতীয় পদ কিন্তু 10। এবার দ্বিতীয় পদের সাথে যদি তুমি আবার সাধারণ অন্তরটা যোগ করো, তুমি কিন্তু তৃতীয় পদটা পাচ্ছ। এই যে 10 যোগ 5 এ হচ্ছে 15। তারপরে হচ্ছে তুমি যদি চিন্তা করো, যেহেতু তৃতীয় পদ 15, 15 এর সাথে যদি তুমি সাধারণ অন্তরটা যোগ করো অর্থাৎ 5, তাহলে দেখো তুমি কিন্তু আসলেই চতুর্থ পদটা পাচ্ছ। তার মানে এখানে কি তুমি একটা প্যাটার্ন লক্ষ্য করতেছো? আমি যদি প্রথম পদটাকে বিবেচনা করি হচ্ছে এ, তাহলে দ্বিতীয় পদটা হচ্ছে এ প্লাস ডি। এ মানে হচ্ছে প্রথম পদ, ডি মানে হচ্ছে সাধারণ অন্তর। তাহলে এইটা হচ্ছে আমাদের এখন দ্বিতীয় পদ। সিম্পল। তৃতীয় পদটা কি হবে? এই যে দ্বিতীয় পদের সাথে মানে এ প্লাস ডি, এটার সাথে আরেকটা ডি যোগ, তার মানে এ প্লাস ডি যোগ ডি, দ্যাট ইজ 2d। তৃতীয় পদটা কি হবে? এই এ প্লাস 2d সাথে আরেকটা ডি যোগ, অর্থাৎ এ প্লাস 2d যোগ ডি, দ্যাট ইজ এ প্লাস 3d। তুমি কি এই ব্যাপারটা বুঝতেছো কিনা বা বুঝছো কিনা একটু আমাকে বলো তো। আচ্ছা, তুমি কি এই ব্যাপারটা বুঝছো যেটা আমি এখন দেখাইলাম তোমাকে? এই যে এই ব্যাপারটা স্ক্রিন দেখতেছো তো নাকি? আচ্ছা, তোমার মনে নেটে কি? আচ্ছা ভাইয়া। ঠিক আছে, ওকে। তো আমরা এই ব্যাপারটা যদি বুঝি, আমি এখন এই জিনিসটা একটু গুছাই তোমাদেরকে আমি লিখে দিচ্ছি। আমি নেক্সট পেজে যাই। তার মানে আমি যদি সমান্তর ধারার একটা সাধারণ রূপ দেখতে চাই, যেখানে হচ্ছে প্রথম পদটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে, ধরি সমান্তর ধারাটির প্রথম পদ হচ্ছে কত? আমরা ধরে নিলাম প্রথম পদটা হচ্ছে এ। আর সাধারণ অন্তরটাকে আমরা কত ধরছি? মানে কি ধরছি? ডি। সাধারণ অন্তর এটা হচ্ছে ডি। ওকে। তো যদি প্রথম পদ এ আর সাধারণ অন্তর ডি হয়, একটু আগেই আমি তোমাকে বুঝাইলাম যে তাহলে আমাদের সাধারণ যেই ধারাটা আমরা পাচ্ছি, মানে সমান্তর ধারাটির সাধারণ রূপটি, তাহলে সেটা কি হবে? অর্থাৎ ধারাটি হবে হচ্ছে, প্রথমে হচ্ছে এ, পরে হচ্ছে এ প্লাস ডি, দেন হচ্ছে এ প্লাস 2d, দেন হচ্ছে এ প্লাস 3d। তার মানে এইভাবেই চলে যাচ্ছে, এই তো। আচ্ছা, এখন এই বিষয়টাকে আমি আরেকটু সুন্দরভাবে তোমাদেরকে দেখাইতে চাই। কেমনে? ধরো আমরা হচ্ছে এই এটা তো 1 নাম্বার পদ, এটা তো 2 নাম্বার পদ, এটা হচ্ছে 3 নাম্বার পদ, এটা হচ্ছে 4 নাম্বার পদ। এখন আমি যদি কথার কথা হচ্ছে এই দ্বিতীয় পদটাকে, বা ধরো তৃতীয় পদটাকে নিয়ে কাজ করতেছি, কথার কথা। ওকে। তো এই তৃতীয় পদটা আমরা যদি একটু তাকাই, তৃতীয় পদটা হচ্ছে এই যে এরকম এ প্লাস 2d। এইটাকে যদি আমি এইভাবে লিখি, ধরো এ থাকলো, 2 কে লিখলাম হচ্ছে 3 - 1 × d। কোনো প্রবলেম কি আছে? কোনো প্রবলেমই তো নাই, কারণ 2 মানে হচ্ছে 3 - 1। ওকে। কথার কথা, আমি যদি এখন চতুর্থ পদটাকে এভাবে লিখতে চাই, এ তো আছে এর মতো, এই 3টাকে লিখতে চাই আমরা হচ্ছে 4 - 1 × d। তাও তো কোনো প্রবলেম নাই, একই তো কথা। সিমিলার ওয়েতে ধরো আমরা 2 নাম্বার পদটাকে নিয়ে আলাপ করতেছি, এইটাকে যদি আমরা লিখি এ প্লাস, শুধু ডি আছে যেহেতু, তার মানে 2 - 1 × d।
দেখো 2 - 1 মানে কিন্তু 1, সুতরাং 1D মানে কিন্তু D, ঠিক না? আচ্ছা, দেখো আমি যদি প্রথম পদটাকে লিখতে চাই এভাবে, a প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি, খেয়াল করো এ তো এর মতোই আছে, 1 - 1 মানে কিন্তু 0, 0 ইন্টু ডি মানে হচ্ছে 0, a প্লাস 0 মানে কিন্তু a। তার মানে আমরা কিন্তু একটা নতুন প্যাটার্ন লক্ষ্য করতেছি। আমরা যদি খেয়াল করি প্রথম পদের ক্ষেত্রে, এইখানে যদি আমরা এই সংখ্যাটাকে n বিবেচনা করি, তো প্রথম পদটা এরকম হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তার মানে n এর মান তখন হচ্ছে 1। আমি যদি দ্বিতীয় পদের দিকে তাকাই, এ এর মতো আছে, আমি সবসময় এইখানে এই সংখ্যাটাকে n বিবেচনা করতেছি, যেহেতু দ্বিতীয় পদ, তার মানে এই nটাকে আমরা বলতেছি হচ্ছে 2। একটু খেয়াল করো, এই এর মতো আছে, এই 2 কে আমরা লিখছিলাম হচ্ছে 3 - 1, আর এই সংখ্যাটাকে আমি সব ক্ষেত্রেই n বিবেচনা করতেছি, তো n এর মান হচ্ছে 3। তার মানে ব্যাপারটা হচ্ছে, আমি যদি এই সূত্রটাকে এইভাবে লিখি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলেই কিন্তু এটা সাধারণ পদের একটা সূত্র হয়ে যাচ্ছে। তার মানে প্রথম পদ প্লাস n মানে হচ্ছে আমরা যততম পদ নিয়ে কথা বলতেছি সেই তততম পদের মান, -1 ইন্টু সাধারণ অন্তর। তার মানে আমরা বুঝে ফেললাম সাধারণ অন্তর অর্থাৎ সমান্তর ধারার সাধারণ অন্তরের সাধারণ পদের সাধারণ পদের সূত্রটা কি? সাধারণ পদ সূত্রটা হচ্ছে, আমি সূত্রটাকে একটু অন্য কালার দেই, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এ মানে তো আমরা জানি প্রথম পদ, ডি মানে হচ্ছে সাধারণ অন্তর, আর এন মানে হচ্ছে আমরা যততম পদ বের করতে চাই তার মান। প্রথম পদ বললে এন এর মান 1, দ্বিতীয় পদ বললে এন এর মান 2, তৃতীয় পদ বললে এন এর মান 3। আশা করি বুঝতে পারছো। তো এইটা হচ্ছে সাধারণ পদ বের করার সূত্র। তো এখন তুমি খেয়াল করো, তোমার বইয়ের মধ্যে একক কাজ দেওয়া আছে, দেখছো? পেজ নং 48। তুবা তুমি কি আসো? হ্যালো তুবা। জি ভাইয়া। আচ্ছা, তুমি 48 পেজ বের করছো তোমার বইয়ের মধ্যে? ওকে, তো এখানে দেখো আমরা হচ্ছে এখানে এখন একটা ধারা, জি ভাইয়া। তুমি কি 48 48 নাম্বার পেজ বের করছো? জি ভাইয়া। ওকে, এখন দেখো এখানে একক কাজ দেওয়া আছে, কয়েকগুলো ধারা দেওয়া আছে, ক এবং খ দুইটা সেকশন করা আছে। তো আমরা এখন একটা ধারা নিয়ে আগে কাজ করি, তারপরে হচ্ছে আমরা তাদের প্রশ্নের অ্যান্সার গুলো দিব। তো আমরা একটা ধারা নেই, ধারাটা হচ্ছে ধরো প্রথম ক এর একের ধারাটাই আমরা নিলাম। ধরো ধারাটা হচ্ছে 6 প্লাস, আচ্ছা একটু সুন্দর করে লিখি, 6 প্লাস 13 প্লাস 20 প্লাস ডট 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 ডট। ওকে, আচ্ছা, এখন আমাকে বলো তো এই ধারাটার প্রথম পদ কত? ধারাটির প্রথম পদ হচ্ছে 6, তো ধারাটির প্রথম পদ এ সমান সমান হচ্ছে 6। এখন আমি ধারাটির সাধারণ অন্তর বের করতে পারবো। সাধারণ অন্তর ডি হচ্ছে কত? 13 মাইনাস হচ্ছে 6। কেমনে বের করলাম? আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলাম। তুমি চাইলে তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করতে পারতা, সেম অ্যান্সারই আসতো। তো আমরা এখন বিয়োগ করলে বিয়োগফল কত পাবো বলো? 13 মাইনাস হচ্ছে 6, 7, ঠিক তো? তার মানে ধারাটির সাধারণ অন্তর কত? 6। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি, এই ধারাটির আমাকে তুমি 50তম পদ বের করে দেখাও।
তো তুমি বলবো ভাই এটা তো খুব ইজি, কারণ আমরা একটু আগে একটা সূত্র বা একটা ট্রিক্স শিখলাম যে সাধারণ পদ বের করার সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তো আমার কাছে a আছে, ডিও আছে, এখন n মানে আপনি বলে দিলেন হচ্ছে 50তম পদ, সুতরাং আমরা বলতে পারি এখানে n মানে হচ্ছে 15, হ্যাঁ 50, 50, ঠিক তো? সুতরাং আমরা এখন 50তম পদটা বের করতে পারবো। শোনো, আমার তো এখানে জায়গা না, এই কারণে আমি এই পাশ দিয়ে লিখতেছি, তুমি চাইলে কিন্তু নিচে নিচে লিখতে পারো, হ্যাঁ। তো 50তম পদ, এই তো। তো আমরা 50তম পদ বের করতে চাই। এক সেকেন্ড। 50তম পদ, দেখো এ যদি হয় প্রথম পদ, তাহলে a50 আমরা এভাবে লিখবো, a50 মানে হচ্ছে 50তম পদ। ওকে, এটা সূত্র কি একটু আগে শিখাইলাম, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। ওকে, এর মান কত, এই যে 6 বসাই দাও, আমি সংখ্যাগুলো একটু সাদা কালি দিয়ে দেখি। 6 আর n কত, যেহেতু আমি বলছি 50তম পদ, সো 50 মাইনাস ওয়ান ইন্টু ডি, ডি কত, ডি হচ্ছে 7, একটু আগে তুমি বের করছো। তো এখন তুমি খুব ইজিলি এটা ক্যালকুলেশন করো, 6, 50 মাইনাস ওয়ান হচ্ছে 49 ইন্টু 7। এখন এটা ক্যালকুলেটর দিয়ে তুমি বের করতে পারো, ঠিক না? 6 প্লাস 49 গুণন হচ্ছে 7, তাহলে এটা হচ্ছে 349, তার মানে 50তম পদ কিন্তু আমরা পেয়ে ফেললাম। তো এইভাবে তোমাকে যদি এখন বলে যে তুমি যে মানে যততম পদই বলুক, তুমি কিন্তু জাস্ট এই সূত্রটা ইউজ করবা, এ আর ডি আগে বের করে নিবা, দেন হচ্ছে এন যততম পদ বলবে তততম পদ, এন হচ্ছে তত মান, অর্থাৎ 50তম বললে এর মান 50, 60তম বললে এর মান হচ্ছে 60, 70তম বললে এর মান 70 বা 70। আশা করি বুঝতেছো। ওকে, এখন আসো, এই যে তোমার বইয়ের 48 পেজের যে একক কাজটা দেওয়া আছে, এইটার 1 নাম্বার সলিউশন এবং 2 নাম্বার সলিউশনটা আমরা করতে চাই। চলো শুরু করি। হ্যাঁ তুবা, তুমি শুনতে পাচ্ছ তো নাকি? জি ভাইয়া। ওকে, এখন দেখো আমাদের এই কাজের 1 নাম্বার অঙ্কটার মধ্যে কি দেওয়া আছে, বলা আছে নিচের সমান্তর ধারার সাধারণ পদ বা এনতম পদ নির্ণয় কর। আচ্ছা, এটা তো খুবই সিম্পল, আমরা তো অলরেডি একটা সূত্র শিখছি। আগে আমরা ধারাটা লিখি, ধারাটা হচ্ছে 6 প্লাস 13 প্লাস হচ্ছে 20 প্লাস ডট ডট ডট। ওকে, এখন দেখো আমরা লিখলাম ধারাটির প্রথম পদ কত, আমরা লিখি ধারাটির প্রথম পদ, প্রথম পদকে আমরা এ বলি, এ সমান সমান কত, 6। ওকে, তো ধারাটির সাধারণ অন্তর কত হবে, ধারাটির সাধারণ অন্তর হচ্ছে ডি। কিভাবে বের করব, দ্বিতীয় পদ মাইনাস হচ্ছে প্রথম পদ, তার মানে 13 মাইনাস হচ্ছে 6 কত, 7। এটা একটু আগে আমরা বের করছি। এখন বলছে ধারাটির সাধারণ পদ বের করো। তো তুমি তো একটা যে কোনো সমান্তর দ্বারা সাধারণ পদ কিভাবে বের করতে হয় তার সূত্র জানো, সেই সূত্রটা তুমি আগে অ্যাপ্লাই করো এখানে। সুতরাং ধারাটির সাধারণ পদ, সূত্রটা কি শিখাইছিলাম একটু আগে, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, সাধারণ পদ বা এনতম পদ। তো এখানে আর তোমাকে বলা হয় না যে আসলে এন এর মান কত, স্পেসিফিকলি বলে দেয় না যে এখানে 50তম পদ বা 60তম পদ, জাস্ট বলা হয়েছে কি সাধারণ পদ। সো তোমার এন কে এন এর মতোই রাখতে হবে। ওকে, তুমি তো এ এর মান জানো কত, 6 বসায় দাও। এন এর মান জানো না, যেহেতু এনতম পদই বলা হয়েছে, সো এন এন এর মতো থাকবে, কিন্তু ডি, ডি মানে হচ্ছে 7। আচ্ছা, এবার এটাকে একটু ক্যালকুলেশন করে একটা কিউট ফর্মে নিয়ে আসো, একটু সুন্দর ফর্মে নিয়ে আসো।
এ হচ্ছে 6। দেখো আমরা তো জানি যে গুণটা তো আমরা বুঝতেছি, এই 7 এর সাথে n গুণ, তার মানে 7n। এই -1 × 7 মানে হচ্ছে -7। এবার আমরা 7n-টাকে একটু সামনে আনি, একটু কিউট করে আনি, জাস্ট একটু মানে রিঅ্যারেঞ্জ করতেছি আর কি, সুন্দর করার জন্য। আর 6 - 7 মানে হচ্ছে কত? -1। ঠিক তো? এই যে এই 6 আর এই -7, তার মানে এই যে তোমাকে বলা হইলো যে ধারাটির সাধারণ পদ কত, আমরা সাধারণ পদের সূত্র বসাইলাম, বসায়া a এর মান আর d এর মানটা বসাই দিয়ে আমরা হচ্ছে সাধারণ পদটা পেলাম হচ্ছে 7n - 1। এখন আসলেই এটা তার সাধারণ পদ কিনা তুমি একটু জাস্টিফাই করতে পারো, তোমার অঙ্কের অ্যান্সার কিন্তু এতটুকু শেষ। চলো আমরা জাস্টিফাই করি, জাস্ট আমরা এটা দেখার জন্য, এটা অঙ্কের পার্ট না, আমরা জাস্ট আসলেই আমাদের অঙ্কটা ঠিক আছে কিনা এইটা একটু দেখার জন্য আমরা বলতেছি। আমাদের সাধারণ পত্র কত বেরিয়েলো? 7n - 1। আচ্ছা, এখানে তো তুমি দেখতে পাচ্ছ যে 3 নাম্বার পদটা হচ্ছে 20, তার মানে n এর মান হচ্ছে কত? 3। এবার তুমি এখানে n এর মান 3 বসাও তো, দেখো তো তোমার 20 আছে কিনা। 7 × 20 - 1, সরি 3, n এর মান 3 না, 7 × 3 - 1। দেখো 3 সাথে কত? 21, 21 থেকে 1 বিয়োগ করো, এই হচ্ছে 20। দেখছো তুমি সাধারণ পদ যেটা বের করলা 7n - 1, এখানে n এর মান 3 বসানোর মাধ্যমে তুমি কিন্তু আসলে এই যে দেখো 3 নাম্বার পদটা পেয়ে ফেলছো 20। তার মানে তোমার অঙ্কটা ঠিক আছে। আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো। এখন আমি তো তোমাকে হচ্ছে প্রথম অঙ্কটা করে দিলাম 1, তো তুমি অবশ্যই 2 নাম্বারটা নিজে নিজে ট্রাই করবা। তো তারপরেও আজকে যেহেতু প্রথম ক্লাস, তো আমি একটু দেখাই দিচ্ছি আসলে 2 নাম্বার অঙ্কটাও। ওকে, দেখো 2 নাম্বার অঙ্কটার ধারাটা কি আছে বলতো? 2 - 5 - 12 ডট ডট ডট। ওকে, তো সেম আগের মতো তুমি আগে হচ্ছে লিখো ধারাটার কি কি দেওয়া আছে। আমি আর এখন লিখতেছি না যে ধারাটির এই সেই এ প্রথম পদ, বি ডি সাধারণ অন্তর, আমি সরাসরি লিখে ফেলতেছি। এ হচ্ছে 2, এ মানে প্রথম পদ কিন্তু, আর সাধারণ অন্তর ডি কেমনে বের করবা বলো তো? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। এখন দ্বিতীয় পদ কত? তুমি কিন্তু একদম চিহ্ন সহ বলবা, দ্বিতীয় পদ মানে হচ্ছে -5, এ হচ্ছে -5 মাইনাস প্রথম পদ কত? 2। তাইলে -5 - 2 মানে কত? -7। তাহলে এটা হচ্ছে সাধারণ অন্তর। এখন তোমাকে বলছে না n-তম পদ বা সাধারণ পদ নির্ণয় করো, তো তুমি সূত্র দাও। সাধারণ পদের সূত্র কি? সাধারণ পদ এটা সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু হচ্ছে d। এ কত? এ হচ্ছে 2, n তো এর মতোই থাকবে। d কত? d হচ্ছে -7। এখন ক্যালকুলেশন করো, 2 প্লাস, দেখো এখানে কিন্তু -7, -7 ইন্টু n, তার মানে কত? -7n। আর -7 সে প্লাস 7 থেকে 7, ঠিক আছে না? 2 প্লাস -7। ওকে, এখন জাস্ট একটু ক্যালকুলেশন করো। দেখো আমরা -7n-টাকে একটু সামনে আনলাম, আর 2 + 7 মানে হচ্ছে 8, সরি 9। তো এটাকে এভাবে লিখতে পারতাম, অথবা আমরা আগে যেহেতু ধনাত্মক মানটাকে রাখলে সুন্দর দেখা যায়, সুতরাং 9 - 7n এভাবে রাখতে পারতাম। তো আশা করি বুঝতেছো, তার মানে এই ধারাটির সাধারণ পদ হচ্ছে 9 - 7n। তো চলো আমরা এটাকে জাস্টিফাই করি যে আমাদের ঠিক আছে কিনা এই জিনিসটা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা জাস্ট জাস্টিফাই করতেছি 7n। আচ্ছা, বলো তো এখানে 3 নাম্বার পদটা হচ্ছে -12, তো তুমি 3 বসায় দেখো তো -12 আসে কিনা। 7 × 3, দেখো 3 সাতা কত? 21। তো 9 - 21 মানে কত? খুবই সিম্পল, -12। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তোমরা কি আছো নাকি? জি ভাইয়া। ওকে, আচ্ছা এবার হচ্ছে আমরা একক কাজের খ নাম্বার অপশনটাতে আসি। এখানে যে ম্যাথ গুলা বলা হয়েছে এগুলো একটু সলভ করি।
দেখো, তো এখানেও আমি হচ্ছে তোমাকে প্রথমটা করে দিব, তুমি দ্বিতীয়টা করবা। দেখো, ওকে, প্রথম ধারাটার দিকে তাকাও। 8 -8 -24। আচ্ছা, এক সেকেন্ড, ও মনে জয়েন দিছে না? আচ্ছা, -8। আচ্ছা, এরপরে হচ্ছে মাইনাস, আচ্ছা, এখন তোমাকে এখানে বলা হয়েছে নিচের সমান্তর ধারার ফাঁকা পথগুলো পূর্ণ করো। মানে ফাঁকা পথগুলো হচ্ছে নির্ণয় করতে বলা হয়েছে। তো তুমি খেয়াল করো, এখানে এই পথটা বের করতে বলা হয়েছে, এই পথটা বের করতে বলা হয়েছে, আর হচ্ছে এই পথটা বের করতে বলা হয়েছে। তো এটা তো খুবই সিম্পল, তুমি তো বুঝতেছই। এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ। তাহলে এটা হচ্ছে চতুর্থ পদ, এটা হচ্ছে পঞ্চম পদ, এটা হচ্ছে ষষ্ঠ পদ। তো এখন আমরা তো জানি সাধারণ পদের সূত্র কি। সাধারণ পদের সূত্র কি বলতো? একটু আগে আমি দেখাইছি। সাধারণ পদের সূত্রটা হচ্ছে এ প্লাস, এ হ্যাঁ প্লাস ইন্টু ওয়ান, এ প্লাস হ্যাঁ, বলো ইন্টু বলো। এন মাইনাস ওয়ান ইন্টু ডি। হ্যাঁ, আচ্ছা, তো এটা তো সাধারণ অন্তর, সাধারণ পদের সূত্র। তো এখন তোমাকে বলা হয়েছে যে এই শূন্যস্থানগুলো পূরণ করতে। তার মানে তুমি এখানে এন এর মান 3 বসাইলে এন এর মান তুমি 4 বসাইলে 4 নাম্বার পদটা পেয়ে যাচ্ছ। এন এর মান 5 বসাইলে হচ্ছে তুমি 5 নাম্বার পদটা পেয়ে যাচ্ছ। 6 বসাইলে হচ্ছে তুমি 6 নাম্বার পদটা পেয়ে যাচ্ছ। তো আমি তোমাকে 4 নাম্বার পদটা বের করে দেখাই, তুমি হচ্ছে পরের বাকিগুলো পাইরে ফেলবো আশা করি। চলো শুরু করি। আগে আমরা সুন্দর করে লিখি যে আসলে কি কি দেওয়া আছে। ধারাটির প্রথম পদ না? ধারাটির প্রথম পদ, প্রথম পদকে আমরা হচ্ছে এ বলি, এ বিবেচনা করি। সুতরাং এ সমান সমান কত দেওয়া আছে? 8। আচ্ছা, তো এবার ধারাটির সাধারণ অন্তর কত হবে? সাধারণ অন্তর হচ্ছে ডি। সেটা কিভাবে নির্ণয় করতে হয়? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হয়। তো দ্বিতীয় পদটা কত, আমি এটা একটু এভাবে, এই যে দেখো, দ্বিতীয় পদটা কিন্তু -8, এই যে এটা একটু দূরে হয়ে গেছে, যাই হোক। তার মানে হচ্ছে -8। তার মানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, প্রথম পদটা কত? 8। তার মানে -8 এটা হচ্ছে -16। তো এখন তো খুব ইজিলি তুমি, যেহেতু তোমাকে বলা হয়েছে খালি ঘরগুলোকে পূর্ণ করতে, তাহলে 1 2 3 4, মানে এটা হচ্ছে 4 নাম্বার পদ। তো বের করো তুমি 4 নাম্বার পদ বা চতুর্থ পদ যাই বলো, তার মানে হচ্ছে চতুর্থ পদ। মানে A4, সেটা কত হবে? সূত্র ফালাই দাও। সূত্র হচ্ছে A প্লাস n-1 ইন্টু হচ্ছে ডি। ওকে, এর মান কত হচ্ছে? 8। n কত, কত নাম্বার পদ? 4 নাম্বার পদ। সো n এর মান হচ্ছে 4, -1 ইন্টু ডি। ডি কত পেলাম আমরা? -16। এটাকে কেন ব্রেকেট দিয়ে আটকাইলাম? কারণ যেহেতু এটা নেগেটিভ একটা সংখ্যা, তুমি না চাইলে জাস্ট গুণ চিহ্ন দিয়েও লিখতে পারতাম, নো প্রবলেম। এখন জাস্ট ক্যালকুলেট করো। তুমি চাইলে সরাসরি মানে ক্যালকুলেটর ইউজ করে করতে পারো, অথবা ভেঙে ভেঙে করতে পারো। এ হচ্ছে 8 প্লাস 4 - 1 মানে কত? 3 ইন্টু -16।
এখন তো তুমি বুঝতেছো এটা ক্যালকুলেটর দ্বারা হিসাব করলে হয়ে যাচ্ছে। আমি বলি তোমাকে 8 প্লাস 3 ইন্টু মাইনাস 16 মাইনাস কত বের হলো, মাইনাস হচ্ছে 40। তার মানে এটা চতুর্থ পদটা হচ্ছে 40, যদি ক্যালকুলেশন ঠিকঠাক মতো থাকে আর কি। তো আশা করি তো বুঝতেছো নাকি? -24। ওকে, তো এখন কি তুমি এটার পঞ্চম পদটা বের করতে পারবা না? জাস্ট এখানে এর মান কত বসাইবা? 5 বসাইবা। ষষ্ঠতম পদটা বের করতে পারবা না? জাস্ট এখানে কত বসাইবা? 6 বসাইবা। তুমি কি বুঝছো? জি ভাইয়া পারবো। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা চাইলে দ্বিতীয়টাকে করতে পারি, দ্বিতীয় অঙ্কটাও করতে পারি। চলো শুরু করি আমরা দ্বিতীয় অঙ্কটা। আচ্ছা, দ্বিতীয় অঙ্কটা হচ্ছে, এটা সত্যি একটু মানে কঠিন, তবে আমি ধরে নিলাম এই অঙ্কটা তুমি পারবা, জাস্ট ট্রাই করবা। যদি না পারো তোমরা, আমি নেক্সট ক্লাসে অবশ্যই এটা সলভ করাই সামনে যাব, কিন্তু এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। ওকে, 2 নম্বর অঙ্কটা। তো তার আগে দেখো, এই যে এই বক্সটার পরে আরেকটা লেখা আছে মাথা খাটাও। এখানে একটা বক্স আছে, দেখছো তোমরা? তুবা, তুমি কি পেয়েছো? জি ভাইয়া। ওকে, তো এই মাথা কাটাওর জি ভাইয়া অঙ্কটা হচ্ছে আমরা, হ্যাঁ, তো এইটা যেহেতু বলছে মাথা খাটাও, সো আমরাও হচ্ছে মাথা খাটাবো। মাথা খাটাই দেখি আসলে এখান থেকে কি কি বের করা যায়, কি কি তারা বলছে। ঠিক আছে, ওকে। তো তুমি কোশ্চেনটার দিকে তাকাও, এখানে কি বলা আছে? কে এর কোন মানের জন্য এখানে একটা ধারা দেওয়া আছে, এবং ধারাটা হচ্ছে খুবই বিদঘুটে লাগতেছে। কে টে দিয়ে কি করে রাখছে, যাই হোক, এটাকে আমরা খুব সুন্দর করে কিউট ফর্মে আনবো। তো এটা কি দেওয়া আছে? 5k-3 প্লাস কে প্লাস 2 প্লাস 3k-11, এবং বলা আছে কে এর কোন মানের জন্য এটা একটা সমান্তর ধারা হবে। তার মানে আমরা এই ধারাটাকে একটা সমান্তর ধারা বানাইতে চাই, এবং এখানে যেহেতু কে এর কোনো মান আমাদের জানা নাই, তো তারা বলে দিছে যে কে এর মানটা তুমি বের করবা, এবং কোন মানটার জন্য আসলে এই ধারাটাকে তুমি সমান্তর ধারা বানাইতে পারবা। আচ্ছা, গেল এতটুকু। তার সেকেন্ড পার্টটাকে বলা হয়েছে, সেকেন্ড পার্টের মধ্যে বলা হয়েছে ধারাটির সাধারণ অন্তর ও সাধারণ পদ বের করো। তো ওই তো, আমরা যদি এই কে এর মান বের করে সমান্তর ধারাটা আগে নির্ণয় করতে পারি, তারপরেই তো আমরা তার সাধারণ অন্তর সাধারণ পদ তুড়ি মাইরা বের করে ফেলতে পারবো, ঠিক না? তার মানে আমাদের প্রথম কাজ হচ্ছে কে এর মানটাকে বের করা, এবং সেই কে এর মানটা এই ধারার মধ্যে বসাইয়া সেটাকে আমরা সমান্তর ধারার ফরম্যাটে আনবো। দেন হচ্ছে আমরা তার সাধারণ অন্তরটা বের করব, আর হচ্ছে সাধারণ পদটা বের করব। তো চলো আমরা আমাদের মাথা খাটানো শুরু করি। তা আমাদের এই পর্বের নাম হচ্ছে মাথা খাটানো। ওকে, তোমাদের বইগুলা নতুন বই তো, অনেক সুন্দর সুন্দর কথা আছে, অনেক মানে সামাজিক বিজ্ঞানের মতো। বাংলাদেশ বিশ্ব পরিচয়ের মধ্যে তোমরা যেরকম গল্প শিখো, কি কি আছে না আছে বাংলাদেশে এই সেই, এখানেও এরকম অনেক মানে সামাজিক বিজ্ঞানের মতো অনেক তথ্য বা অনেক লেখার মাধ্যমে বুঝাইছে। ঠিক আছে, যাই হোক, বইটা অনেক সুন্দর করছে আশা করি। তো ধারাটা কি আছে বলো? ধারাটি হচ্ছে কে, আমি লিখি এখানে 5k-3 প্লাস k+2 প্লাস 3k-11। আচ্ছা, এই ধারাটাকে আমরা ধারা হিসাবে লিখি, মানে আরো অনেক কিছু আছে এখানে। আপাতত আমরা 3টা পদ নিয়ে কাজ করব, হ্যাঁ? ওকে, তো যেহেতু দ্বারা বলছে, সো আমরা এটাকে অসীম দ্বারাও কল্পনা করতে পারি বা সসীম দ্বারাও কল্পনা করতে পারি, নো প্রবলেম। যেহেতু তোমার বইয়ের মধ্যে এটা আসলে ডট ডট দেয় নাই, মানে হচ্ছে এটা একটা অসীম দ্বারা তারা বুঝাইছে, তো থাকুক না, তাদের মতোই এরকম করে আমরা লিখি। ওকে, এখন আমাকে বলা হয়েছে এখানে কে এর কোন মানের জন্য আমি এই জিনিসটা বের করতে পারবো, ঠিক না? তো আমি তোমাদেরকে এটা একটু দেখাই, 1 সেকেন্ড। ধরো আমার পেজটা চলে গেছে, আমি একটু বার করে নিই, জাস্ট ওয়েট। আচ্ছা, ওকে, ঠিক আছে। এখন তুমি জানো, যদি কোনো একটা ধারাকে আমরা সমান্তর ধারা বলতে চাই,
তার একটা বৈশিষ্ট্য হইতে হবে। সেই বৈশিষ্ট্যটা কি? তার প্রত্যেকটা পদের মানে পরপর দুটি পদের সাধারণ অন্তরটা সেম হইতে হবে। ঠিক তো? তার মানে আমি যদি এখন বলি এটা একটা সমান্তর দ্বারা, তার মানে হচ্ছে আমি যদি এই পদটা থেকে এই পদটা বিয়োগ করি, আমি যদি এখানে কথার কথা আলু পাই, এই পদ থেকে এই পদ বিয়োগ করলে আমাকে আলুই পাইতে হবে। কথা কথা মানে ধরো 5 3 মানে দুইটাই 5 অথবা দুইটাই 3। মানে আমি বুঝাতে চাচ্ছি প্রত্যেকটা মানে প্রথম পরপর দুটি পদের পার্থক্য কি হইতে হবে? সমান হইতে হবে, তাই না? তো আমরা এইটাকে ভিত্তি করে আমরা অঙ্কটা সলভ করে ফেলবো। তো চলো আমরা সলভ করি। আমরা এতটুকু লিখতেছি যে ধারাটির প্রথম পদ কি। দাঁড়াও আমি একটু কোণা দিয়ে লিখি, হ্যাঁ, এই পাশে লিখি। আগে আমরা পদগুলা লিখি, হ্যাঁ। প্রথম পদ কি বলতো? 5k-3। প্রথম পদটা হচ্ছে 5k-3। একটা সেকেন্ড আমি একটু দেখি। হ্যাঁ, 5k-3। 5k-3। দ্বিতীয় পদটা কত? দ্বিতীয় পদটা হচ্ছে k+2। তৃতীয় পদটা কত? 3k-11। আচ্ছা, এই তো। তো এইটাকে যদি সমান্তর দ্বারা হইতে হয়, তাহলে হচ্ছে আমরা তো এটা বুঝতে পারতেছি যে এই পদ থেকে এই পদ বিয়োগ করলে যা পাবো, এই পদ থেকে এই পদ বিয়োগ করলে তাই পাবো, ঠিক না? তার মানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ আমরা যা পাবো, তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ আমরা তাই পাবো। এটাই তো সমান্তর দ্বারা হওয়ার বৈশিষ্ট্য। তো আমরা যদি এখন লিখতে চাই, সুতরাং একটু অন্য কালি দিই যাতে করে হচ্ছে ভিজুয়ালাইজেশনের সুবিধা হয়। দ্বিতীয় পদ মাইনাস হচ্ছে প্রথম পদ। আচ্ছা, দ্বিতীয় পদ কত বলতো? k+2। এটা কিন্তু আলাদা পার্ট, হ্যাঁ। আমি দাঁড়াও একটা দাগ দিয়ে হচ্ছে এটাকে একটু আলাদা করে দিচ্ছি। তোমরা নিচে নিচে লিখতে পারো, হ্যাঁ। যেহেতু আমার বোর্ডের জায়গা কম, সো আমি হচ্ছে যে এইভাবে লিখতেছি। মাইনাস প্রথম পদ বলতো, প্রথম পদটা কত? 5k-3। 3। আমরা এটা একটু ব্রেকেট, আচ্ছা, হ্যাঁ, ব্রেকেট দিয়ে আটকাই। এ হচ্ছে 5k-3। না বুঝলে অবশ্যই আমাকে প্রশ্ন করবা। ওকে, তো k+2 মাইনাস ব্রেকেট উঠাই দাও, তাহলে হচ্ছে -5k। এ মাইনাস মাইনাস হচ্ছে +3। কত হচ্ছে দেখো, আমরা আগে হচ্ছে কে এর হিসাবগুলো করি। এখানে একটা কে, এখানে হচ্ছে -5k, তার মানে 1k -5k মানে 1 - 5, দ্যাট ইজ -4। আর সাথে হচ্ছে কে। আর এখানে হচ্ছে কত? 2 + 3, তার মানে হচ্ছে 5। তো এইটা হচ্ছে আমাদের একটা, অর্থাৎ আমরা এই পদ থেকে এই ভাইয়া পদ বিয়োগ আরেকবার করলে। বুঝাই দেন। আচ্ছা, আরেকবার কোন কোন জায়গাটা তুমি বোঝো নাই? এই হিসাবটা বোঝো নাই নাকি? জি ভাইয়া। আচ্ছা দেখো, আমরা এই ব্রেকেটটা উঠাই দিচ্ছি। তাহলে ব্রেকেট উঠাই দিলে হচ্ছে এখানে কে, এখানে হচ্ছে 2। আর তুমি যদি এইখানে ব্রেকেট উঠাই দাও, সামনে তো একটা মাইনাস আছে, সো অবশ্যই তোমাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে ব্রেকেটের ভিতরে। তো ব্রেকেটের ভিতরে 5 এর আগে কি আছে? মনে মনে প্লাস আছে। তো প্লাসে মাইনাসে কত? মাইনাস। তার মানে -5k। আর হচ্ছে এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, তার মানে হচ্ছে এখানে প্লাস। আর এখানে কি আছে? 3, তার মানে +3। এখন তুমি শেষ লাইনে আসো, এবার তুমি এই হিসাবটাকে কিউট করে লেখো। কিউট করা মানে হচ্ছে হিসাবটাকে ছোট করা। আচ্ছা, তাহলে দেখো কি হচ্ছে, আমরা আগে কে এর হিসাবগুলো করি। এখানে হচ্ছে একটা কে, এখানে হচ্ছে -5k। ওই যে তুমি এক্স এর অঙ্কগুলো করছো না 7-এ, x-5x, তার মানে এই কে এর আগে মনে মনে কত? 1। আর এখানে কত? 5। তার মানে 1 - 5, তার মানে হচ্ছে -4, যেটা আমরা ছোট থেকে বড়টা বিয়োগ করতেছি। আর সাথে তো কে আছেই, তার মানে -4k। আর এইখানে হচ্ছে 2, আর এইখানে হচ্ছে 3। কে এর হিসাব তো করেই ফেলছি, বাকি আছে কি? চলো মানে সংখ্যাগুলা 2 আর 3। তো এটাও +2, এটা হচ্ছে +3। তো 2 + 3 মানে কত? 5। এই হচ্ছে -4k + 5। বুঝছো?
জি ভাইয়া। ওকে, আচ্ছা জি ভাইয়া। এখন আচ্ছা আচ্ছা ওকে, এবার আমরা নেক্সট পার্টটাতে যাই। নেক্সট পার্টটা কি, আমরা যদি এখন বলি যেহেতু এটা সমান্তর দ্বারা, সো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে যা পাবো, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করি, দেখি কি হয়। তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, দেখো তৃতীয় পদ হচ্ছে তোমার 3k মাইনাস 11 মাইনাস দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ হচ্ছে কত, k প্লাস 2। ওকে, তো এটা হচ্ছে 3k মাইনাস 11। এইবার সেম আমরা একই হিসাবটা আগের মতোই করতে চাচ্ছি। ব্রেকেট উঠাই দাও, ব্রেকেট উঠাই দিলে কে এর আগে মনে মনে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, এই হচ্ছে মাইনাস কে। আর 2 এর আগে হচ্ছে প্লাস, এই প্লাস মাইনাসে হচ্ছে মাইনাস 2। তাহলে কি হলো, 3k মাইনাস কে, আগে কে এর হিসাবগুলো করতেছি। 3k মাইনাস কে, তার মানে 3টা কে থেকে একটা কে বিয়োগ, তার মানে অবশ্যই কয়টা কে থাকবে, 2টা কে। আচ্ছা, আর এখানে হচ্ছে মাইনাস 11 মাইনাস 2, তার মানে মাইনাস 11 মাইনাস 2, তুমি হিসাবটা ক্যালকুলেটরও করতে পারো অথবা মুখে মুখে করতে পারো। মাইনাস 11 মাইনাস 2 মানে হচ্ছে মাইনাস 13। ওকে, তো তুমি খেয়াল করো, এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে পাইছো এইটা, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করে পাইছো হলো এইটা। এখন যদি তুমি এটাকে সমান্তর দ্বারা বলতেই চাও, তাহলে অবশ্যই এই যে এই পার্থক্য আর এই পার্থক্য অবশ্যই তোমার সমান ধরে নিতে হবে, তা না হলে তো কি হবে না, সমান্তর দ্বারা হবে না। তো আমাদের তো এটাই বলছে যে সমান্তর দ্বারা হওয়ার জন্য কে এর মানটা বের করো। তার মানে আমরা হচ্ছে এখন কি করব, এই পথটাকে, মানে এই অন্তর বা এই ডিফারেন্স বা এই পার্থক্যটাকে, এই পার্থক্যটার সমান ধরে কে এর মানটা হিসাব করব। তো আমরা কিন্তু একটা পেলাম হচ্ছে -4k + 5, আর একটা হচ্ছে 2k - 13। তো তুমি এটা একটু স্ক্রিনশট বা মনে রাখো, আমি পরের পেজে যাচ্ছি। তাহলে এখন যদি আমাদের সমান্তর দ্বারা হতে হয়, এটা কিন্তু আমরা হচ্ছে অঙ্কটা নিচে নিচে লিখতেছি, হ্যাঁ। আমি তো একটা পেজের পরে আরেকটা পেজ লিখতেছি, কারণ হচ্ছে আমাদের বোর্ডে, আমার বোর্ডে জায়গা কম। সো তুমি কিন্তু নিচে নিচে লিখবা, অর্থাৎ আমি আবার দেখাচ্ছি তোমাকে, প্রিভিয়াস পেজ, অর্থাৎ এইটা লিখবা, তারপর হচ্ছে এইটা, এরপর হচ্ছে এইটা, এখন যা লিখবো তারপরে লিখবা। বুঝছো কি বলছি আমি? জি ভাইয়া। দেখো, তো এখন আমরা যদি, এখন আমরা কি, যদি এটা লিখতে হবে কিন্তু, যদি ধারাটি সমান্তর হতে হয়, সমান্তর হতে হয় মানে ধারাটি যদি সমান্তর দ্বারা হতে হয়, সমান্তর ধারা হতে হয়, তবে কি হবে, ওই যে প্রথম পদ থেকে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ থেকে প্রথম পদের যে বিয়োগফল, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদের যে বিয়োগফল, দুইটা সমান হইতে হবে। তো আমরা লিখি, তবে কি হবে, খুবই সিম্পল, ওই দুইটা বিয়োগফল সমান হইতে হবে। তো দুইটা বিয়োগফল কি ছিল, একটা ছিল হচ্ছে -4k + 5, আর আরেকটা কি ছিল, 2k - 2k 13। মাইনাস। ওকে, এখন জাস্ট তুমি ক্যালকুলেশন করবা। দেখো আমরা এখানে একটা চিহ্ন ইউজ করতেছি, দেখো আমি এটাকে অন্য কালার দেই, এটাকে বলা হয় ইমপ্লাইজ বা হচ্ছে বা। তুমি বা লিখো না বাংলায়, বা দিয়ে, এটা না দিয়ে তুমি এই চিহ্নটা ইউজ করতে পারো। তো আমরা এখন যেহেতু আহ, আমরা লিখতেছি, তার মানে আমরা হচ্ছে বা অথবা এই চিহ্নটা, এটাকে বলা ইমপ্লাইজ, মানে এখান থেকে পাইলে। তো এবার তুমি হিসাব করো কি হবে, তোমাকে বলা হয়েছে যে কে এর মানের, মানে কে এর মানটা বের করতে বলা হয়েছে। তো তুমি কে গুলো একসাথে নিয়ে আসো, আর সংখ্যাগুলোকে একপাশে নিয়ে যাও। তাহলে এখানে তো আগে কি আছে, -4k থাকলো এটা, আর এই যে এখানে +2k, এটা একে পাশে আসলে কি হবে, -2k। ওকে, আর এখানে হচ্ছে -13 তাহলে পড়ে থাকবে, আর এই যে +5 এখানে গেল হচ্ছে -5। তো এখন হিসাব করো, -4 - 2, অর্থাৎ -4k - 2k মানে কত, -6k।
আর -13 -5 মানে কত? -18। ওকে, এখন তো খুবই সিম্পল, আমরা এই কেটা এই পাশে রাখবো, আর যেহেতু -6টা কে এর সাথে গুণাকারে আছে, সো এটা নিচে চলে যাবে। সো এটা হচ্ছে -18 -6, মানে নিচে চলে যাবে, মানে হচ্ছে ভাগ হয়ে যাবে। তো এখন তুমি কাটাকাটি করো, কত হয়? 3 6 18, আর মাইনাস মাইনাস কাটা কে চলে গেল। সুতরাং কে এর মান তুমি পেলা হচ্ছে 3। তো তোমার বইয়ের মধ্যে কোশ্চেনটা কি ছিল? কে এর কোন মানের জন্য এটা সমান্তর দ্বারা হবে? এই যে কে এর 3 মানের জন্য হচ্ছে এটা সমান্তর দ্বারা হবে। সুতরাং এখন তুমি লিখে দিবে, সুতরাং যদি কে সমান সমান 3 হয়, তবেই এটি সমান্তর ধারা হবে। বলো তো তুমি এই ম্যাথটার প্রথম পার্টটুকু বুঝতে পারছো কিনা তুবা? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এখন আমরা হচ্ছে এই ম্যাথের নেক্সট পার্ট যাব, এবং নেক্সট পার্টটা করার পরেই হচ্ছে আমরা ক্লাসটাকে তা এন্ড করে দিব। ওকে, দেখো আমরা হচ্ছে এবার নেক্সট পেজে যাই। তুমি চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যাতে করে হচ্ছে তুমি নেক্সট ক্লাসে আমি যা হোমওয়ার্ক দিব সেটা আমাকে দেখাইতে পারো। হ্যাঁ, আমি হচ্ছে নেক্সট ক্লাসে তোমার হোমওয়ার্ক গুলোর অ্যান্সার চাবো তোমার কাছে, বা তোমরা যারাই আসো আমার ক্লাসে, মনে হয় 2 জন থাকার কথা। আচ্ছা, দেখো আমরা এই অঙ্কটাতে নেক্সট পার্টে যাচ্ছি। ওকে, তো আমরা কিন্তু অঙ্কটা থেকে কে এর মান কত পাইছি জানো? 3 পাইছি। কে সমান সমান 3। এখন যদি কে সমান সমান 3 হয়, তাহলে ধারাটা তো আমরা বের করে ফেলতে পারি। তো ধারাটা কি হবে? আগে আমরা ধারাটা লিখি। ধারাটা হচ্ছে 5k -3 প্লাস k প্লাস 2 প্লাস 3k -11 প্লাস ডট ডট ডট। ওকে, ডট ডট ছিল না, সরি, ধারাটা হচ্ছে সসীম ধারা। ওকে, তাহলে এখন কে এর মান যদি তোমার 3 হয়, তাহলে তো তুমি ধারাটা বের করতে পারবা। কেমনে? জাস্ট কে এর জায়গায় তুমি 3 বসাবা। তার মানে 5 × 3 মাইনাস হচ্ছে 3, 5 প্লাস 2। ওকে, 3 × 5 - 11। হিসাব করো, আমি হিসাবটা একটু দ্রুত করতেছি। হ্যাঁ, আশা করি হিসাবটা তুমি পারবা। 3 5 হচ্ছে 15, 15 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 12, 5 আর 2 কত? 7। আচ্ছা, 5 × 3, আচ্ছা 5 আর 2 হচ্ছে 7, 5 2 7। ওকে, সরি সরি, একটু ভুল হয়ে গেছে। দেখো কে এর মান তো 3 না, তো আমরা তো এখানে 3 বসাবো। 3 প্লাস 2। ওকে, কে এর মান তো 3, তো এ হচ্ছে 3 - 11। আচ্ছা, আমি আবার চেক দেই। কে এর মান 3 3, কে এর মান 3 3, 3 × 3 - 11। ওকে, আচ্ছা, তাহলে এখন হচ্ছে কত? 3 5 15, 15 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 12। আর দেখো 3 আর 2 কত? 5। আর দেখো 3 3 9, 9 - 11 কত হয়? -2। তার মানে এখন কিন্তু এটা কি হয়ে যাবে? -2। ঠিক আছে, তার মানে 12 5 -2, এটা হচ্ছে তোমার ধারাটা। এখন প্রশ্ন হইতে পারে যে ভাইয়া, এটা কি আমাদের আদৌ সমান্তর দ্বারা হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে, তুমি চেক করো। আমি আগে তোমাকে চেক করে দেখাই যে এটা আসলে সমান্তর দ্বারা হয়েছে কিনা। কারণ কে এর মান 3 যে বের হয়েছে, এটা কি আদৌ কি সঠিক বের হয়েছে কিনা, এটা জাস্টিফাই করতেছে। তো করো, খুবই সিম্পল। তুমি হচ্ছে দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদ বিয়োগ, প্রথম পদ বিয়োগ করো। 5 - 12 কত হয়? 5 - 12 মুখে মুখে বলে দিচ্ছি, -7 হয়। দেখো 5 মাইনাস হচ্ছে 12 কত হয়? -7। আচ্ছা, এবার -2 থেকে 5 বিয়োগ করো, কত হয়? -7 হয়। তার মানে ধারাটির এই পদ থেকে এই পদ বিয়োগ করলো -7, এই পদ থেকে এই পদ বিয়োগ করলো -7। তার মানে কি? তার মানে হচ্ছে ধারাটির প্রত্যেকটা পদের, মানে পরপর দুটি পদের পার্থক্য বা সাধারণ অন্তর সমান সমান। তার মানে এটা হচ্ছে আমাদের সমান্তর ধারা। দ্যাট মিনস দ্য ভ্যালু উই হ্যাভ ফাইন্ড আউট ফর কে ইজ 3 ইজ কারেক্ট। অর্থাৎ আমরা যেই মানটা কে এর জন্য বের করছি এটা সঠিক আছে। বলা বুঝছো কিনা? জি ভাইয়া, বুঝছি। ওকে, তাহলে বুঝলে হচ্ছে আমি সামনের দিকে আগাই।
আমার ধারাটা তো আমি পেয়ে ফেললাম। ওকে, এখন বলা হয়েছে কি অঙ্কটার মধ্যে ধারাটির সাধারণ অন্তর ও সাধারণ পদ নির্ণয় করো। এখন ধারা যেহেতু পেয়ে ফেলছি, তো ধারাটির সাধারণ পদ, সাধারণ অন্তর, সাধারণ অনুপাত, মানে যেটাই বলুক এটা তো বের করা মানে এক চুটকির ব্যাপার। চলো শুরু করি। ধারাটির প্রথম পদ আমরা লিখি, ধারাটির প্রথম পদ এ হচ্ছে 12। এখন তোমাকে সাধারণ অন্তর বের করতে বলা হয়েছে, সুতরাং সাধারণ অন্তর, আমার ধারা কিন্তু এই যে এটা, হ্যাঁ এই যে এটা ধারাটা, তাহলে সাধারণ অন্তর একটু আগে বের করেছি আমি, তারপরে আবার দেখাচ্ছি। সাধারণত ডি কত বেরবো, কিভাবে বের করব? 5 মাইনাস হচ্ছে 12, দ্যাট ইজ 5 মাইনাস 12 কত? -7। তার মানে আমাদের অঙ্কের তিনটা পার্টের প্রথম দুইটা পার্ট আমরা নির্ণয় করে ফেললাম। ওকে, তো আশা করি এতটুকু তুমি বুঝছো। স্ক্রিনশট দিয়ে রাখো অথবা হচ্ছে তুমি খাতায় তুলে রাখো। আমি হচ্ছে এটা একটু মুছে দিয়ে এইখানেই আমরা পরের পার্টটা করব। কোনো সমস্যা আছে কি? ভাইয়া লিখে নেই আগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে লিখে নাও, লিখে আমাকে জানাও। আচ্ছা তুমি স্ক্রিনশট দিয়ে রাখো, পরে লিখো। আচ্ছা। ওকে, তো এটা হচ্ছে, আচ্ছা সমস্যা নেই, আমি এই পাশে করতেছি, হ্যাঁ এটা আর মোছা দরকার নেই। এই যে এই পাশটা দিয়ে করি, তুমি নিজে নিজে লিখো বা পাশাপাশি লিখো, কোনো প্রবলেম। এখন বলছে সাধারণ পদ নির্ণয় করো, তো সেম আগের মতো সাধারণ পদ, এটা ধারা দেওয়া আছে, এটা তো আরো ইজি। সাধারণ পদের সূত্র তো তুমি জানো। সাধারণ পদ কত? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এর মান তুমি জানো 12। n তো আমার সাধারণ মানে সাধারণ পদ, সো n n এর মতো থাকবে। ডি হচ্ছে -7, জাস্ট ক্যালকুলেট। এ হচ্ছে 12। এইবার দেখো এই -7 এর সাথে আমরা n গুণ করব, তো n এর সামনে তো প্লাস আছে, সো -7n। আর -7 আছে প্লাস, 7 একে 7। দেখো এবার তাহলে, এবার আমরা আরেকটু সুন্দর করে লিখি। 12 আগে আমরা যেহেতু যদি আমরা -7টাকে আগে রাখি তাহলে মাইনাসটা আগে চলে আসছে, তো দেখতে একটু দৃষ্টিকটু লাগে। আমরা আগে পজিটিভ জিনিসগুলোকে রাখতে চাই। তো 12 আর 7 যোগ করলে কত হয়? 19। 12 যোগ 7, এই হচ্ছে 19, আর এই হচ্ছে -7n। তাহলে এইটা হচ্ছে আমাদের সাধারণ পদ। এই ধারাটার সাধারণ পদ কত? 19 - 7n। এখন প্রশ্ন হইতে পারে, ভাইয়া আমরা যেটা বের করলাম এটাকে আসলে হয়েছে কিনা। চলো আমরা একটু জাস্টিফাই করি। তোমার অঙ্ক কিন্তু এখানে শেষ, হ্যাঁ অঙ্কের অ্যান্সার এখানেই, দা এন্ড। ওকে, তো এখন তুমি এটাকে একটু, এটা কিন্তু 19, হ্যাঁ আমি লেখাটা একটু ঠিক করে দিই, আমার লেখা আসলে ওইভাবে সুন্দর না এত। 19, চলো আমরা জাস্টিফাই করি। 19 - 7n, আচ্ছা 19 - 7 ইন্টু, তুমি এটাকে দুইতম পদটা বের করতে চাও, তাহলে 2 দাও, তাহলে কত হচ্ছে? 19 - 7 গুণ হচ্ছে 14, 19 মানে 14 মানে হচ্ছে 5। দেখো তার মানে হচ্ছে আমাদের ম্যাথটা করা ঠিক আছে। তো এই তো, আজকে এই পর্যন্তই থাকবে। তোমাদের নেক্সট ক্লাসে আমি বাকিগুলো পড়াবো। তো আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা অবশ্যই হচ্ছে দেখো এই যে 48 পেজ দেখছো? 48, হ্যালো, হোমওয়ার্কটা আমি এখানে জি লিখে দিচ্ছি, ভাইয়া। দাঁড়াও আমি, আচ্ছা হোমওয়ার্কটা আমি বোর্ডে লিখে দিচ্ছি, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো বা হচ্ছে লিখে রাখো। হোমওয়ার্ক HW, হ্যাঁ অবশ্যই আমি চেক করবো কিন্তু, হ্যাঁ হোমওয়ার্ক হচ্ছে 48 পেজ, 48 পেজের হচ্ছে একক কাজের, একক কাজ দেখো একটা বক্স আছে, একক কাজ, এইটার ক্ষয়ের 2 নাম্বারটা, এইটা একটা। আর এই যে মাথা কাটাও যে আমি তো কইরাই দিলাম, তো তুমি এটাও তো নিজে নিজে করবা অবশ্যই। মনে রাখবা তোমার টিচার তোমাকে ক্লাসে যেটা করাই দিবে, তুমি যদি বাসায় ওইটা প্র্যাকটিস না করো তাহলে সব ভুলে যাবে। ঠিক আছে, ম্যাথমেটিক্স অবশ্যই বোঝার বিষয়,
এবং তার চেয়ে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইউ হ্যাভ টু প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে দেখো এই 48 পেজ, তো আরেকটা পেজ আমরা নিচ্ছি 47। এই 47-এরও দেখো একটা বক্স আছে একক কাজের। বলা হয়েছে কি দুইটি সসীম দুটি অসীম দ্বারার উদাহরণ দাও। তো এই বক্সটা তোমরা করবা। এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক ফর নেক্সট ক্লাস। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।